কাপ। হ্যাঁ, দুইটা চা হলে তো ভালো হতো। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে মূলত লাইভে আসলাম। পাশাপাশি আমার দুই বড় ভাই এবং অনারেবল ব্রাদার যারা এখানে উপস্থিত রয়েছেন, একজন হচ্ছেন বশিরউদ্দিন আহমেদ ভাই এবং অপর প্রান্তে যিনি রয়েছেন অনু ভাই। হ্যাঁ, তো আমরা আজকে মূলত এই লাইভ করার পিছনে যে কারণটা খুঁজে বের করেছি বা নিয়ে এসেছি, একজন ব্যক্তি যিনি অনেস্ট এবং হার্ডওয়ার্কিং, ওনার নাম বশিরউদ্দিন ভাই। উনি খুব হার্ডওয়ার্কিং পারসন। ওনার শৈশবকাল থেকে শুরু করে উনার এই যে এখন পর্যন্ত যে অবস্থানে রয়েছেন, এবং উনি দেখতে আন্ডার সাইজ হলেও কঠোর পরিশ্রমী লোক, এবং ওনাকে নিয়ে একটু আলোচনা করব। পাশাপাশি ওনার জীবন থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব, এবং উনি যে পরামর্শগুলো আমাদেরকে দিবেন সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব, এবং কিভাবে এই বিষয়টা আমরা আরও সামনের দিকে নিয়ে যেতে পারি এগুলো বিষয়টা আপনারা একটু সবাই পরামর্শ দিলে আমরা খুবই উপকৃত হব। ভাই, আপনার নাম? বশিরউদ্দিন আহমেদ ভাই। আমার বশির আহমেদ ভাই। আচ্ছা, ওকে। নেক্সট ভাই, অনু ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বশির ভাই সম্পর্কে তো আপনার অনেক জানাশোনা রয়েছে, তাই না? হ্যাঁ, মোটামুটি ভাবে বশির ভাই জানি। বশির ভাইয়ের সাথে আমার পরিচয় অবশ্য আপনারা পরে, জি জি জি। কারণ হচ্ছে যে তবে যখন থেকে জানি ততটুকু জানি বশির ভাই হচ্ছে যে ভালো মানুষ জোরে বলুন। এবং একজন পরিশ্রমী মানুষ। জি জি। কারণ এই যে উনি যে কাজটা করেন সেটা যে সকালবেলায় যে আমরা উঠতে যেখানে হয়তো অস্বস্তি বোধ করি, সেইখানে ভোর 5টায় উনি এই যে সাইকেল চালিয়ে ওনার পেশাগত কাজের জন্য যে উদ্দেশ্যে চলে যান, তারপরে সেইটা পেপারগুলো নিয়ে আসে, তারপরে আবার যিনি বন্টন করেন। জি জি। এইটা আমরা যে সুস্থ মানুষ আছি আমরাই হয়তো আলসেমি করি, অনেক সময় করি না, কিন্তু উনি এটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং উনি মনে করেন যে এটা একটা পেশা এবং আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা মানুষের কাছে চাওয়া বা দাঁড়ে যাওয়া এটা উনি পছন্দ করেন আচ্ছা, না। ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এখানে আমার অনারেবল ভিউয়ার্স রয়েছেন এবং খুবই কর্ডিয়াল পারসন রয়েছেন, যারা আমার পেজকে হাইলাইট করার জন্য বা সামনের দিকে বেগবান করার জন্য অনেকভাবে ওনারা সাহায্য করতেছেন। আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ওনার লাইফস্টাইল এবং আমাদের পাশে যে রেফারেন্স দেওয়ার জন্য যে একজন ব্যক্তি রয়েছেন, হ্যাঁ, অনু ভাই রয়েছেন। উনি খুবই অত্যন্ত দয়াবান ব্যক্তি এবং খুবই পরোপকারী ব্যক্তি, এবং তিনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। সর্বোপরি আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক ইংরাজি, বসুয়া হাই স্কুল। এই শিক্ষকতার পাশাপাশি আমি শিক্ষাকে কিভাবে অন্যের মাঝে, অর্থাৎ গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে, অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে আমরা যে শিক্ষা ব্যবস্থাটা কীভাবে প্রচার করতে পারি, অর্থাৎ অন্য কোনো দেশের দাসত্ব না হয়ে আমরা নিজেরাই যেন নিজেদের জীবনকে স্বাবলম্বী করতে পারি, এই বিষয় নিয়ে মূলত আজকে আমরা এটা আলোচনা করব। পাশাপাশি নিউজ 24 চ্যালেঞ্জ যে আমাদের অনারেবল ব্রাদার বশির ভাইয়ের লাইফস্টাইল নিয়ে একটু আলোচনা করেছিলেন, সে বিষয় নিয়েও আমরা একটু আলোকপাত করব। পাশাপাশি ওনার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এখন পর্যন্ত যিনি কী অবস্থায় রয়েছেন এবং কিভাবে তিনি তার জীবনযাপন করতেছেন, এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। সবাই ভিডিওটি দেখবেন। যদি মনে হয় যে এটা সাপোর্টিভ কোনো কমেন্ট করার প্রয়োজন, তাহলে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট পেলে আমরা এই ধরনের ব্যক্তির পাশাপাশি অন্য যারা লোকজন রয়েছেন তাদেরকে নিয়ে আমার অনুষ্ঠানটা আমি চালিয়ে যাব ইনশাল্লাহ। আমার পেজের নাম হচ্ছে চলো নিজেকে জানি, অথবা সোহেল ইউটোপিয়া রানা। এই পেজ থেকে আমি মূলত আজকে ওনার বায়োডাটা জানতে চাচ্ছি, বা ওনার যে উনি যে সার্ভিসিং করে আছেন বা সার্ভাইভ করতেছেন কীভাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বশিরউদ্দিন ভাই, সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি যে আপনার বর্তমান বয়স কত চলছে? আমার বর্তমান বয়স চলছে 39 বছর। 39 বছর। আপনার কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা? আমার কোয়ালিফিকেশান এসএসসি পাস। একটু লাউড দেন, দর্শক ভালো শুনতে আমার পাবে। কোয়ালিফিকেশান এসএসসি পাস। গুড, চমৎকার। বর্তমান আপনার কর্মসংস্থান কি, বা কোন কর্ম করে আপনি জীবনযাপন করছেন?
আমি বর্তমান নিউজ পেপার ডেলিভারি দিই বাসা গিয়ে, আর পাশাপাশি বই খাতা ক্রয় বিক্রয় করি। গুড গুড, চমৎকার। এই দুইটা বিজনেস নিয়ে আমি সংসার চালাচ্ছি। গুড গুড, চমৎকার। আপনি এসএসসি পাস করেছেন, আর আপনার কোনো কম্পিউটার স্কিল রয়েছে, কম্পিউটার কোনো যোগ্যতা রয়েছে? আমি অনেক দিন আগে এক দোকানে কর্মরত অবস্থায় ছিলাম, সেখানে গ্রাফিক্সের কাজ করতাম ডিজাইনার হিসাবে। জি, জি। ওখানে প্রায় 4 বছর কাজ করেছিলাম। ওখান থেকে 12 বছর আগে এই কাজ ছেড়ে দিয়েছি। যাক, চমৎকার চমৎকার। বর্তমানে আমরা আর একটা জিনিস জানি, শুধুমাত্র উনি বিজনেস সেক্টর নিয়ে ব্যস্ত আছেন তা না, উনি কিন্তু আমাদের মতো যারা সময়কে কাজে লাগাতে চান, অর্থাৎ যারা পরিশ্রমী লোক, তাদের জন্য উনি আর একটা বিষয় যেটা করেছেন, যে সমাজ সেবামূলক কাজ করার জন্য যে বিষয়টা, উনি একটা পেজ খুলেছেন। ওনার পেজের নাম হচ্ছে সময়ের কথা সময়ের মূল্য। তো ওনার পেজের টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন উনি কত বড় মানে সময় সম্পর্কে সচেতন। উনি কখনো সময়ের অসৎ ব্যবহার করেন না, সব সময় তিনি সময়ের সৎ ব্যবহার করেন। হ্যাঁ, সুতরাং আমরা ওনার কাছ থেকে একটু ওনার বিষয়ে জানতে চাচ্ছি বা জানবো। আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন এবং ওনার কথা শোনার চেষ্টা করি। বশিরউদ্দিন ভাই, বলেন। তো বর্তমানে আপনি যে সময়ের কথা সময়ের মূল্য পেজ চালু করেছেন, এখান থেকে আপনার মেসেজ কি, মানুষকে আপনি কি দিতে চান? আমি চাচ্ছি যে মানুষ হয়তো এদিক সেদিক না ঘোরাঘুরি করে বা সময় নষ্ট না করে, সে যদি ছোট হোক বড় হোক কোনো বিজনেস করে বা প্রাইভেট পড়ায় বা এইভাবেই সময়ের মূল্য দেয়, সেই জন্য আমার এই পেজটা খোলা। এবং আপনি নিজেই তো যেহেতু পেজ খুলেছেন, এইখান থেকে নিজে কিছু ভিডিও তৈরি করেন, হ্যাঁ, ভিডিও আপলোড করেন এবং নিজের কণ্ঠই দেন, তাই না? হ্যাঁ, নিজের কণ্ঠ। ঠিক আছে, এইগুলো বিষয় নিয়ে আর কি। আর আপনার বর্তমান পেশা, আপনি নিউজ ডেলিভারি করেন, হ্যাঁ, জি আর আপনার নিউজ পেপার ক্রয় বিক্রয় করেন, জি তাই না? এইটা আপনি মানুষের জন্য অনেক কিছু কাজ করতেছেন। সর্বশেষ ভাই, আপনি বশির ভাইয়ের আসলে আমরা যে ক্যারেক্টার সার্টিফিকেট বলি, বা একটা ব্যক্তি সমাজের জন্য কতটুকু পরিমাণ কাজ করে, বা তিনি অসৎ কিনা অথবা তার যে মানবিকতা আছে কিনা, এইগুলো বিষয়ে আপনি কিন্তু দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে অভ্যাস করতেছেন, আমিও উদ্বোস করতেছি। তারপরে এটা নিউজ 24 চমৎকার করে ওনাকে লাইভ নিয়ে, ওনার লাইফ স্টাইল নিয়ে কথা বলেছেন, বাট এখানে কিছু জিনিস স্কিপ হয়ে গেছে। আমরা চাইবো, যেহেতু আমরা আজকে একটু আলোচনা করবো, এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আমরা ভাবছিলাম যে একটু কথাবার্তা বলবো। তা আমার মনে হলো যেহেতু একজন হার্ডওয়ার্কিং পারসন, আমরা পাশাপাশি আমার অনারেবল ব্রাদার অনু ভাই এখানে রয়েছেন, তো সুতরাং আমরা আজে বাজে বিষয় নিয়ে আলোচনা না করে কোনো একটা বিষয় যদি আলোচনা করা যায়, এতে মানুষ উপকৃত হবে এবং সবার মধ্যে একটা সময়ের কথা বা সময়ের মূল্য, উনি একটা পেজ চালু করেছেন, এটাও আমরা হয়তো বা ওনার সম্পর্কে একটু জানতে পারবো। ভাই, ওনার সম্পর্কে একটু বলেন আপনি। ভূষণ ভাই সম্বন্ধে আমি তো যতটুকু ওনার সঙ্গে মিশছি, তাতে তার সততা আছে, তার মধ্যে কোনো খারাপ বা নেগেটিভ বা আমি যতটুকু আমরা কথা বলেছি, কোনো বাজে আলোচনা আমরা পাইনি। সব সময় আমরা ভালো কিছু করার জন্য যে উপদেশ বা আমাদের মধ্যে হয়, উনিও বলেন, তো সেইটা তো অবশ্যই ভালো কিছু পেয়েছি। আর হয়তো ওনাকে অনেকে অনেক সময় অনেক কিছু বলে থাকেন। হ্যাঁ, আমি বসে থেকে যখন দেখি অনেকে অনেক কিছু বলেন, এটা আমি মনে করি যে ঠিক না। কারণ আমি যদি একজনের ভালো কিছু করতে না পারি, তা আমার মনে হয় যে তার খারাপ কিছু করা আমার সেটা অধিকারটাও নাই। জি, উনি তো আমার কাছে চাচ্ছেন না বা আপনার কাছে চাচ্ছেন না, উনি পরিশ্রম করছেন। আমি ওটাকে অসম্মান না করে সম্মান করতে পারি। আর আপনারা ওই যে ওনার যে পেজটা আছে, সেটা তো তার সময়ের কথা সময়ের মূল্য, হ্যাঁ, সেটার মর্ম তো আমার মনে হয় যে সবারই বোঝা উচিত, যে কি একজন ওনার কাছ থেকে বের হয়েছে, মানে এটা ভাবার বিষয়। তো এটাকে উৎসাহিত করতে পারে যে আপনারা যে তার এই পেজটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে ওনাকে অন্ততপক্ষে যেভাবে যেটা সহযোগিতা করা দরকার, এটা করতেও তো আমাদের এমন কিছু মনে হয় না, জাস্ট একটা বাটন আমরা একটা ক্লিক করে যেতে পারি, এটা করতে পারি।
এটাই মানুষের জন্য এটা করা উচিত বা করা যায়। জি, আমি জি। অন্ততপক্ষে আমার বিবেকটা বলবে যে না আমি জি, জি। তার জন্য একটা ভালো কিছু করেছি দিন শেষে। জি 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 এটাই আর কি। জি জি চমৎকার, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। সর্বোপরি আমরা বলতে পারি হি ইজ এ গুড পারসন অ্যান্ড হি ইজ অলসো এ হার্ড ওয়ার্কিং পারসন। দ্যাটস ওয়াই বোথ I and my honorable brother Punu Bhai respect and support him. So you should support him by following the page সময়ের মূল্য সময়ের কথা। এনিওয়ে আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি বা আলোচনায় যাচ্ছি। সর্বোপরি সে বিষয়টা ওনার কাছ থেকে শিখবো বা জানবো। ভাই আপনি যে এসএসসি পর্যন্ত পাশ করেছেন, জি, এসএসসি পর্যন্ত পড়াশোনা করে এসএসসি সর্বশেষ পাশ করেছেন, আপনি কত সালে এসএসসি পাশ করেছেন? আমি এসএসসি পাস করেছি 2006 সালে। 6 সালে। তাহলে ইউ অলসো মাই ব্রাদার অ্যান্ড ফ্রেন্ড বিকজ আই হ্যাভ অর্থাৎ আই পাসড দ্য এসএসসি এক্সামিনেশন 2006 সালে এবং এসএসসি 2008 সালে পাশ করেছি। এবং আমি ওনার সঙ্গে প্রায় আমার অনার্স কমপ্লিট করার পরে একটা জায়গায় যখন আমি রুম নিই বা প্রাইভেট পড়ানোর জন্য, তখন থেকে ওনার সঙ্গে পরিচিত। উনি তখন থেকে আমাদের পেপার দিচ্ছিলেন। পাশাপাশি যেহেতু এখন এই সেক্টরে মানে এই সেন্টারে এসেছি এবং যেহেতু আমি আমার পাশের অঞ্চল দাসপুকুরের পাশে যে জায়গাটা বসুয়া উচ্চ বিদ্যালয়, ঠিক দাসপুকুরের একদম নিচে, এইখানে আমি মূলত এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি এবং ওনার বাসা নিয়ন্ত্রণ মোড়, ওনার সঙ্গে প্রায় দেখা হয়, সাক্ষাৎ হয়। তো পাশাপাশি যে আপনি যে এসএসসি 2006 সালে পাশ করেছেন, তো এই সময় তো পাশের হার ছিল অত্যন্ত কম। বর্তমান এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থা যে পাশের হার অনেক পরিমাণ বেড়ে গেছে, তো ওই সময়ে মানুষজন পাশ করতে কম কেন এবং আপনি এইচএসসি পর্যন্ত কেন পড়াশোনা করেননি? এর পিছনে কারণগুলো আমরা জানতে চাই। পাশাপাশি আপনারা যে আমাদের যে এখানে ভিউয়ার্স বা অডিয়েন্স বা লিসেনার্স যারা রয়েছেন অনারেবল পারসন, ওনারা আপনার সবাইকে কিন্তু ফলো করছে। তা আপনি একটু কথা বলেন যে কেন আপনি এসএসসি পাশ করার পরে এইচএসসি পর্যন্ত পড়লেন না? অনার্স তো দূরের কথা। আমি আমার পারিবারিক সমস্যার কারণে বা অর্থনৈতিক সমস্যার কারণে লেখাপড়া করতে পারিনি, বা আমার পরিবারে কোনো শিক্ষিত ভাই বা বোন বা মা বাবা কেউই ছিল না, সেই কারণে আমার লেখাপড়া হয়নি। আর আমরা হচ্ছে একটা গরিব পরিবারের সন্তান, সেই কারণে আরও লেখাপড়া হয়নি। বর্তমানে এখন কিন্তু আপনারা স্বাবলম্বী। এখন আপনার বর্তমানে আমরা ভাই স্বাবলম্বী। রাজশাহী বোর্ড বোর্ডে বসে আছে, হ্যাঁ, তারপরে একজন ভালো জায়গায় কর্মসংস্থান, আমার ভাতিজা, সব কিছু আপনার আফটার অল আপনারা এখন একটা হ্যাপি ফ্যামিলি, happy তাই না? family হ্যাপি আছে। ফ্যামিলি, ভালো অবস্থানে রয়েছে। সর্বোপরি আসলে সবার জীবনেরই বাধা থাকে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আর একটা জিনিস আমি আপনাকে কিন্তু দায়ী করব যে আপনি যে পরিবারকে শুধু দায়ী করলেন, এছাড়া ওই সময় কিন্তু উপবৃত্তি সেক্টরটা ছিল না, বিনামূল্য বইও ছিল না। আসলে যে শিক্ষক মহোদয় যারা ছিলেন, ওদের যে একটা কষাঘাত ছিল বা মারের যে একটা অভ্যাস ছিল, এটার কারণে কিন্তু ম্যাক্সিমাম লোক স্কুল মুখ থেকে ফিরিয়ে নিয়েছিল। বিশেষ করে এখানে যদি আমি আমার একটা রিলেটিভ পার্সন, আমার খালু, আমার খালাতো ভাইকে যখন শাসন করছে, খালাতো ভাইদের, তখন আমি ওনাদের বলছিলাম যে খালু আপনি পড়াশোনা করেননি কেন? আমি একদম আমার নিউজটাই বলছি, তো জাস্ট ওনার সঙ্গে অ্যাড করার জন্য। যদিও উনি কেটে দিয়েছেন বা শিক্ষকের কষাঘাত বা শিক্ষকের মার সেটা না, শাসন থাকবে কিন্তু প্রচুর পরিমাণ আগে নির্যাতন ছিল। আর এখন যে অবস্থা, আমরা যে শিক্ষক, আমরা যে সন্তানদের মারতেছি না বা তাদেরকে শাসন করতেছি না, তার জন্য সমাজের অধঃপতনে যাচ্ছে, সেটা নিয়েও জাস্ট একটু আলোচনা করব। সেই সর্বোপরি প্রথম যে জিনিসটা জানতে চাচ্ছি যে আমার খালুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন আমি পড়া পেরেছিলাম না, যার জন্য আমাকে এমনভাবে শিক্ষক মেরেছিল আজ পর্যন্ত আমি এক কানে শুনতে পাই না। আগেকার শিক্ষকদের মারের যে একটা হাত ছিল, ওরা যে আমি ওনার শাসন আছে বলে যে এতদূর আসছে তা না, তাহলে ওই সময় শিক্ষা ব্যবস্থা এত ছিল না কেন? এখনকার যে ছেলেপেলে পড়াশোনা করতেছে না, যদি আমরা মারের হাতটা আবার বাড়িয়ে দিই, এরা কিন্তু শিক্ষামুখী হবে না। কারণ যে সকল স্টুডেন্ট পড়ুয়া স্টুডেন্ট, এরা কিন্তু পড়তেছে, কারণ মার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। সর্বশেষ আপনি যে শুধুমাত্র পরিবারকে দায়ী করলেন, আমি কিন্তু এটা আপনাকে সাপোর্ট করব না। আপনারও হয়তো এখানে সদ ইচ্ছা ছিল না, অনেক সময় পরিবারে দায়ী থাকে। সর্বোপরি যাক, এনিওয়ে আমরা জাস্ট ওই বিষয়টা স্কিপ করি, মেন বিষয়ে আমরা আসি। সবাই আমরা বর্তমান প্রেক্ষাপটে
শিক্ষাকে প্রচার করার জন্য আমাদের যে বর্তমান আহ, সরকার ব্যবস্থা রয়েছেন, উনি শিক্ষাকে প্রচার করার জন্য আমাদের অনেক সুবিধা দিচ্ছেন। পাশাপাশি বিনামূল্য বই তো আমরা পাচ্ছি এবং 1 তারিখ থেকে বই আমরা পাবো। সবাই আমরা সন্তানদেরকে স্কুলে ভর্তি করা হবে এবং শিক্ষাকে ব্যাপক হারে প্রচার এবং বেগবান করব। মানে অন্য দেশের চাটুকারিতা অথবা অন্য দেশ ভিনদেশীদের কাছে দাসত্ব না থেকে আমরা শিক্ষাকে আমাদের ঢাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি এবং আমাদের বুয়েট মেডিকেল সেক্টরকে ব্যাপক পরিমাণ আমরা শিক্ষার মানে অগ্রসরে নিয়ে যেতে পারি, তাই না? বিশেষ করে আমাদের বাংলাদেশের ডাক্তারদের পরিমাণ খুবই কম, তাই না? ডাক্তারের সেক্টরটা আমাদের আরো বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের একটা ন্যায্য মূল্য বা বেতন এগুলো একটু বৃদ্ধি করতে হবে, তাছাড়া তো শ্রম দেওয়া যায় না। যেহেতু বশির ভাইকে নিয়ে আলোচনার বিষয়, আমি এগুলো নিয়ে অত দূর যাচ্ছি না। সর্বশেষ বশির ভাই, আপনাকে লাস্ট কোশ্চেন, শিক্ষাকে আমরা কিভাবে প্রচার করব? আর নিউজ 24 যে বিষয়টা নিয়ে আপনাকে আলোচনা করেছে, ওটা তো আপনি অনুপ্রাণিত হয়েছেন, তাই না? যে সর্বশেষ শিক্ষাকে আমরা কিভাবে প্রচার করব একটু বলেন, এবং শিক্ষা কেন আমাদের সবার দরকার, যেহেতু শিক্ষাটা মৌলিক চাহিদা, এটা কিভাবে আমরা প্রচার করব বা শিক্ষিত কেন আমরা হব? শিক্ষাকে আমরা সাধারণত জাতির মেরুদণ্ড হিসেবে জানি। এই যে বিশেষ করে আমরা সন্তান যারা আছে, আমরা তাদের পিছনে অর্থ সম্পদ সঞ্চয় না করে মূলত তাদের জন্য বাড়ি গাড়ি করে দিয়ে যাচ্ছি বা ওদের জন্য সম্পদ সঞ্চয় করতেছি, বা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারলে তাহলে তো আমাদের পরবর্তী জীবনে খুবই দুর্বিষহ হচ্ছে। কারণ বৃদ্ধাশ্রম কিন্তু ওরাই সৃষ্টি করতেছে, তখন বাবা মার পরিচয় দিচ্ছে না, কারণ বাবা মা অশিক্ষিত অথবা বাবা মা ওই যে বিয়ের যে প্রোগ্রামটা চালাচ্ছে তাদের সে অ্যাডজাস্টমেন্ট করার জন্য বাবা মার পরিচয়টা অনেক সময় লুকিয়ে রাখা হয়, তাই না? তো সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কোন শিক্ষাকে আপনি বেশি হাইলাইট করতে চাচ্ছেন? আমি স্কুলের বা শিক্ষাকে প্রসার করতে চাচ্ছি। আর নৈতিকতার জিনিসটা বিশেষ করে যে আপনার এই যে হাদিস কোরআনের যে বিষয়গুলো, হাদিস কোরআন থেকে শুরু করে যে শিক্ষাকে প্রচার করার জন্য আমাদের সাধারণত এই যে নৈতিক গুণাবলী বা নৈতিকতা যে বিষয়গুলো শেখার দরকার, আদব কায়দা ব্যবহার শিষ্টাচার, এই বিষয়গুলো আমাদের আরো বেশি দরকার আছে, তাই না? এটাই তো সবচেয়ে বেশি প্রয়োজন আছে। ভাই, শিক্ষাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি বা শিক্ষাকে আমরা ঢাল হিসেবে ব্যবহার করতে পারি, যদি একটু বলে আমাদের। আসলে শিক্ষার তো বিকল্প নাই। আমরা বলছি যে শিক্ষিত আমাদের বেড়েছে, ঠিক আছে, সেটাও বেড়েছে, কিন্তু পাশাপাশি যে নৈতিক শিক্ষার অধঃপতন হয়েছে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা ওই যে MA পাস করাই দিচ্ছি, ডাক্তার ইঞ্জিনিয়ার করে দিচ্ছি, কিন্তু একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বা ডাক্তারের কাছে যখন আমরা চিকিৎসার জন্য যাচ্ছি তখন আমরা তার ব্যবহারটা কি পাচ্ছি? আমরা চিকিৎসা পাচ্ছি না। ডাক্তার আমরা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি প্রেসক্রিপশন করার আগেই টেস্ট দিয়ে দিচ্ছেন একটা, আমাদের সেদিকে খরচ হচ্ছে। তো যদি এই নৈতিকতা থাকতো তাহলে উনি অন্তত পক্ষে আমার যে সঙ্গে দুটো কথা বলতেন যে কী সমস্যা, সব সমস্যার জন্য তো টেস্ট নাই, কিন্তু ওই যে আমরা নৈতিক অবক্ষয়ের কারণেই আমরা ওই ক্লিনিকে বাধা হয়ে আছি যে 35% আমার এখান থেকে কমিশন আসবে। তো এই শিক্ষা তো আমাদের দরকার নাই। জাতি গঠনের শিক্ষা দরকার আছে, দেশাত্মবোধের শিক্ষা দরকার আছে। আজকে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে এটাই একটা কারণ আমরা শিক্ষিত হচ্ছি, বড় বড় পোস্টে যাচ্ছি, কিন্তু কোথায় কিভাবে কথা বলতে হবে সেটা কিন্তু আমরা শিখতে পারছি না। আমরা একটা চেয়ার পাচ্ছি, কিন্তু একটা চেয়ারে সব শ্রেণীর মানুষ যাবে, সেই মানুষগুলোকে আমরা সম্মান করতে জানছি না। আমরা যে শিক্ষিত নিজেদের বলছি যে আমি শিক্ষিত, তো একজন অশিক্ষিত মানুষ যখন যাচ্ছে তাহলে ওর সাথে আমার পার্থক্যটা আমরা বুঝাই দিচ্ছি ওই চেয়ারে বসে। তো আমার মনে হয় সেখানে পরিবর্তন আনা জরুরি। আর ধর্মীয় শিক্ষাটা এর সঙ্গে অপরিহার্য। এইটা যখন হবে তখন আমার মধ্যে বিবেক জাগ্রত হবে যে না, কোনটা পাপ বা কোনটা খারাপ, এইটা যদি জাগ্রত না হয় তাহলে আমি পারবো না। কারণ আমি শিক্ষিত হওয়ার পরেও আমার সমাজে এত দুর্নীতি হচ্ছে কেন? ঘুষটা খাচ্ছে কে? একজন শিক্ষিত মানুষ চেয়ারে বসে খাচ্ছে। আবার দেখেন, একই ডিপার্টমেন্টে চাকরি করছেন একজন মানুষ, ওই অফিসে যখন অবসর নিয়ে নিচ্ছেন, তারপরে যখন ওনার পেনশনের টাকা নিতে যাচ্ছে ওই অফিসে, তখন ওই চেয়ারে আরেকজন যিনি বসে আছেন তিনি তাকে চিনছেন না, তিনি বলছেন টাকা লাগবে, তাহলে আমি ফাইন নিতে পারবো। তাহলে এই শিক্ষা কি আমাদের দরকার আছে? না, এই শিক্ষা দরকার নাই। এই শিক্ষাটা পরিবর্তন জরুরি। এই জন্য আমি মনে করি নৈতিক
এর সঙ্গে অবশ্যই দরকার। দরকার আছে। চমৎকার চমৎকার আর কি, চমৎকার কথা বলেছে। এই কারণে বলা হচ্ছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই না? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, দ্যাটস ওয়াই উই শুড প্রোক্লেম এডুকেশন অনেস্টলি। একদম সততাভাবে আমাদের শিক্ষাকে প্রচার করতে হবে। আমাকে আরেকটা জিনিস যেটা সবচেয়ে, আপনি যে শিক্ষা সেক্টরকে ডেভেলপ করার পাশাপাশি যে নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধের কথা বললেন, এইখানে এসে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে আরেকটা, যে বিশেষ করে আমরা যখন সেবার জন্য যাই, ডাক্তারের কাছে কিন্তু আমরা শরণাপন্ন হয়। আপনি প্রপোলার যান অথবা অন্য যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যান অথবা সরকারি মেডিকেল হাসপাতালে যান, গিয়ে দেখেন যে ওখানে তাদের যে একটা আচার ব্যবহার, মানে তাদের ব্যবহার মনে খুবই হয় খারাপ। যে বাংলাদেশের মানুষজন, আমরা যে বাংলাদেশ অন্য দেশে যাচ্ছে, বাট তা বিশেষ করে ওখানে যে নার্সেরা দায়িত্ব থাকে না, এবং যারা ওখানে সিকিউরিটি গার্ডে চাকরি করে, অর্থাৎ আয়া থেকে শুরু করে যারা এখানে ওয়ার্ড বয় যারা আছে, ডক্টর সাহেবেরা একটু কর্ডিয়াল হয়, কিন্তু ওরা যে ট্রিটমেন্ট করার সময় একটু মানে না বুঝে না জেনে অতি তাড়াতাড়ি আমাদের প্রচুর পরিমাণ টেস্ট দিয়ে থাকে। এটা হয়তো বা ওনারা কেন দেয় ওটার একটু স্কিপ করলে আমাদের মনে হয় ভালো লাগবে। তবে সবচেয়ে বিষয় যে নার্স যারা থাকে তাদেরকে কোনো প্রকার প্রশ্ন করাই যায় না, ওরা মনে হয় একদম তেলে বেগুনে জ্বলে থাকে সব সময়। হ্যাঁ, এমন অবস্থায় হট মেজাজে থাকে, মনে হয় কিছু বলাই যায় না। এই একটা বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এই শিক্ষার বিষয়টা আপনার যে হাই স্কুল লেভেল বা প্রাইমারি লেভেল থেকে শুরু করে যে সেক্টরটা যেটা রয়েছে, বিশেষ করে গার্জিয়ান বা গার্ডিয়ান যারা রয়েছেন, এরা যদি নিয়মিতভাবে প্রতিষ্ঠানে যায় বা গিয়ে খোঁজখবর রাখে সন্তানেরা আসলে তাদের প্রতিষ্ঠানে নিয়মিত যাচ্ছে কিনা বা ক্লাস করতেছে কিনা, অ্যাটেন্ডেন্স গুলো যদি চেক করে, অথবা মাঝে মাঝে শিক্ষকদের সঙ্গে যদি মত বিনিময় করে, আসলে আমাদের সন্তানদের উন্নতির জন্য আমরা কি করব, এইগুলো নিয়ে যদি একটু যাওয়া আসা করে, সেক্ষেত্রে যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন এরা কিন্তু একটু অবগত হবে, সচেতন হবে, এবং তাদের মধ্যে যে আলসাম ভাবটা যেটা থাকে, অথবা অন্যের সন্তান আমি এত পরিশ্রম করব কেন, এমন মুভমেন্ট থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে অনেকটাই সচেতন হয়ে যাবে এবং অ্যালার্ট থাকবে। আসলে শিক্ষাকে প্রচার করার জন্য যে সেক্টরটা রয়েছে সেটা আমরা বলবো যে সর্বোপরি আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাই না? নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তারপরে আপনাকে এই যে প্রাথমিক শিক্ষা বলেন বা যে শিক্ষাগুলো রয়েছে সর্বোপরি সেগুলো নিতে হবে। তাছাড়া বহির্বিশ্বের সঙ্গে তাল মেলানোর জন্য শুধুমাত্র নৈতিক শিক্ষা দিয়ে কাজ হবে না, কারণ আপনার যে ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো থাকে, অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক প্লট যেগুলো থাকে, যে সিস্টেম থাকে, এগুলোর জন্য বহির্বিশ্বের সাথে নিজের তাল মিলানোর জন্য সাধারণত আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান থেকে যে বিষয়গুলো রয়েছে সব বিষয়ে আমাদের প্রচুর পরিমাণ জানতে হবে এবং শিখতে হবে। আর এই বিষয়ে আমার একটু কথা হচ্ছে যে এইটা, যে আমার যে পেজের ওখানে লিখে আছে যে শিক্ষাকে প্রচার করি, সমাজকে আলোকিত করি। আসলে শিক্ষাকে যদি আমরা প্রচার ও প্রসার করতে চাই, তাহলে লোয়ার ক্লাস, মিডিল ক্লাস প্লাস আপার ক্লাস পিপল যারা রয়েছেন তাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনি ভাবছেন যে ওই একটা গরিব ঘরের সন্তান, সে যদি শিক্ষিত হয় তাহলে হয়তো বা আমার উপরে সে ডিঙ্গিয়ে চলে যাবে, এই যে একটা পরশ্রী কাতরতা, এগুলো আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আপনি তাকে শাসন করে থাকবেন, তাহলে ওই ব্রিটিশ আমলের মতো হয়ে যাচ্ছে। আপনার পাশের লোক আবার দেখছেন যে ওই সন্তান পড়াশোনা করতেছে না, ও নৈতিকভাবে অবমূল্যায়ন হচ্ছে বা পড়াশোনার দিকে নাই, তার চরিত্রের মানহানি ঘটতেছে, এই সকল সন্তানদেরকে সাধারণত সমাজের সকল স্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে এদেরকে সাপোর্ট করার জন্য। কারণ এই সন্তানদেরকে যদি আমরা মানুষ না করি, যদি সাপোর্ট না করি, তাহলে কি দাঁড়াবে, আমাদের এক সময় এই সন্তানগুলোই যে মাস্তান হয়ে যাবে, অথবা এক ধরনের সিন্ডিকেট বা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকবে, রাজনৈতিক প্লটটা নিজে বিপদগামী হয়ে যাবে। তারাই তাদের জীবন জীবিকা, তার জীবন চালানোর জন্য জীবিকা যখন খুঁজে পাবে না, তখন কিন্তু আপনাকে আমাকে অস্ত্র ধরতে এরা দ্বিধাবোধ করবে না। তাই সমাজসেবক হিসাবে
একজন আদর্শ ব্যক্তি হিসাবে, সমাজের গার্জিয়ান হিসাবে আপনাকে, আমাকে, সবাইকে এগিয়ে আসতে হবে। যদি আমরা শিক্ষাকে প্রচার করতে চাই, যদি শিক্ষায় শিক্ষিত করতে চাই, আপনি শিক্ষার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যে চাকরি পাওয়া, তেমনটা নয়। আমি একটা জিনিস দৃষ্টান্ত দিই আপনাকে, যে চাকরির সেক্টরে যে আপনার যে এক ধরনের স্বজনপ্রীতি বা করাপশান, দুর্নীতি, ঘুষ, এগুলো আগে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা থেকে আমাদের নিষ্কৃতি পাওয়া যাবে না। তবে এখানে যদি আইনের বিশাল একটা শাসন চালু হয়, কড়া শাসন, হয়তো যে চুরি করবে তার হাত কেটে দিতে হবে অথবা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। অ্যাসিড থ্রোয়িং থেকে শুরু করে যে সামাজিক অবমূল্যায়নমূলক যেগুলো কর্মগুলো বাচ্চা কাছে করতেছে, বিশেষ করে এই যে যারা মোটরসাইকেল চালাচ্ছে, এদের মাথায় হেলমেট থাকছে না, এবং ছোট বাচ্চা যাদের বয়স 18-র নিচে, এরা যেভাবে গাড়ি চালিয়ে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে এই যে দুর্বার গতিতে ওরা চালিয়ে যাচ্ছে, এদেরকে আমাদের সবাইকে কী করতে হবে? মানুষ করার জন্য এগিয়ে আসতে হবে। আমার মনে হয় এটা যদি আমরা সমাজের সর্বস্তরের লোকজন আমরা যদি পাশে দাঁড়াই, তাহলে কিন্তু এই কাজটা করতে পারবো। আর বিশেষ করে 80% লোকজন কিন্তু গ্রামে বাস করে। গ্রামে বর্তমান প্রেক্ষাপটে ভাই, আপনি জানেন কি না, আপনি যে শহরে আছেন, তারপরেও আপনার গ্রাম যেহেতু নারীর টান গ্রামে রয়েছে, তারপর আপনার শহরে সেটেল, সব কিছু নাগরিকত্ব মনে হয় শহরে আপনাদের, না সব কিছু, আর বেশিরভাগ তো শহরে আছেন। আমি ইনশাল্লাহ শহরে সেটেল, তারপরেও গ্রামের যে একটা মায়া, মমতা, ভালোবাসা, এগুলো টানে যায়। তো গ্রামে যে একটা পলিটিক্যাল এক ধরনের, এটা কিন্তু এখন আপনার ভিলেজ পলিটিক্স, এটা কিন্তু বই পুস্তকে হাইলাইট করা হচ্ছে, অর্থাৎ সিটি লাইফ অ্যান্ড রুরাল আর ভিলেজ লাইফ, এই যে একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এই এসে বা প্যারাগ্রাফটা এখন এইচএসসি বিভিন্ন বোর্ডে আসতেছে। কেন? যে গ্রামের দিকে ব্যাপক পরিমাণ এই যে ভিলেজ পলিটিক্স ছড়িয়ে গেছে। আওয়ামী লীগ পন্থী লোক, বিএনপি পন্থী লোক, এরা এদের একে অন্যের সঙ্গে মানে কথা বলতে চায় না, মানে এর দোষ ওকে, ওর দোষ ওকে, মানে মিশতেই চায় না। কি এমন যে একটা নোংরা পরিবেশের মধ্যে বসবাস করতেছে, অথবা জামাতের লোক, এইরকম বিষয়। কিন্তু দেখেন এদের মধ্যে আবার যে ভালো দিকটা, তা না, ভালো দিকই বেশি। কিন্তু এই যে একটা বাজে একটা সিস্টেম, আমি সাপোজ একটা কোনো দলের সঙ্গে যুক্ত না, বাট আমাকে অটোমেটিক্যালি বলা হচ্ছে, কালার করে দেওয়া হচ্ছে যে ওই ছেলে অমুক দলের সঙ্গে যুক্ত, ওনার পুলিশ ভেরিফিকেশন, চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে এই ধরনের এক ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে, এটা বিশাল একটা সমস্যা। আসলে এই যে মানুষ জনসের মধ্যে পরহিংসা, পরচর্চা, তারপরে প্রতিহিংসা যেগুলো আছে, হ্যাঁ, মানুষের যদি এগুলো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু সমাজকে পরিবর্তন করতে পারবো না। আমার মানসিকতা পরিবর্তন সর্বোপরি প্রয়োজন, তাই না? যে আবার অনেক লোক আছে নিজে হয়তো বা কোনো একটা সেক্টরে ভালো অবস্থানে রয়েছে, ওনার ভাব, গাম্ভীর্য, চলাফেরা, মুড দেখলে অন্যরকম মনে হয়। তারা গরিব মানুষজন অথবা লোকজন যারা আছে, আপামর জনসাধারণ, এদেরকে খুব অবহেলা করে, নিগৃহীত মনে করে না, তাই না? এইগুলো করে। যেমন আপনাকে কিন্তু অনেক অনেক লোকে কিন্তু ছোট করে কথা বলে, ইনসাল্টিং কথা বলে, তাই না? তো আপনি ভালো একটা কোনো কাজ করতে যাবেন, যদি আপনি কলকাতার বা ইন্ডিয়ার একটা মুভি দেখেন, ভাইরাস মুভি, আপনি যে ভালো কাজ করে সবার মাঝে ভালো হবেন তা না, কারণ ওই শ্রেণীর লোকই আছে যে যারা কোনো জিনিস পেতে চায় বাট তারা পাচ্ছে না, আপনি ভালো কাজ করে পেয়ে গেলেন, ওই সকল লোক কিন্তু আপনাকে মারবে। এই জন্য আপনার সিনেমার জগতে দেখেন, যে যদি দেখতে চান, নাটকে দেখেন, উপন্যাসে দেখেন, একটা মুভিতে দেখেন, যে যদি কোনো ব্যক্তি তার বাবা মা ও তার আত্মীয় স্বজনকে যদি হত্যা করে, পরবর্তী সিনেমার শেষে একদম লাস্টে আমরা দেখতে পাই ওই নায়ক অথবা নায়িকা বা তার সহচররা কিন্তু ওই বাবার প্রতিশোধ নেয়। সুতরাং আমি আজকে দুর্বল, আপনারা আমাকে ইনসাল্টিং কথা বলছেন, ইনসাল্টিং কথাবার্তা বলতেছেন, এটা তো আমার ব্রেনে আছে, ব্রেনে থাকবে না। তা আপনারা যখন অ্যাডাল্ট হবেন তখন তার প্রতিশোধ নেবে, সবাই নেবে এটা। সুতরাং আজকে আপনার ক্ষমতা আছে, বিশাল আছে, আগামীকাল কিন্তু আপনার সেই ক্ষমতা থাকবে না। এই বিষয়টা যদি আমরা মাথায় রেখে সামনের দিকে তৎপর হই, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই এ ব্যাপারে সচেতন থাকবে বা সচেতন হবে। তারপরেও তো আমরা সমাজকে পরিবর্তন করার জন্য আমরা সবাই সচেতন হব, শিক্ষাকে 1 নম্বর হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করব। এই কারণে বলা হয়েছে
এ পেন ইজ মাইটার দেন সোয়ার্ড। আপনি অস্ত্র দিয়ে আমাকে হত্যা করার জন্য বা টার্গেট খুঁজতেছেন, কখন আমাকে পাবেন এগুলো দেখতেছেন, বাট একটা ম্যাজিস্ট্রেট, একটা ডিসি, এসপি জনসম্মুখে আপনার যারা একটা সিগনেচার দিয়ে দিল, আপনি কিন্তু ওখানে সঙ্গে সঙ্গে আপনার ফাঁসির মঞ্চে দাঁড় প্রান্তে আপনি পৌঁছে গেলেন। একটা ভুল সিগনেচার দেওয়ার কারণে হতে পারে, অথবা সঠিক সিগনেচারের কারণেও হতে পারে। এই জন্য এ পেন ইজ মাইটার দেন সোয়ার্ড, অস্ত্র সে কলম শক্তিশালী। সুতরাং আমরা শিক্ষাকে প্রচার করি, সমাজকে বদলে দিই, আলোকিত করি এবং সন্তানের জন্য অর্থ সম্পদ জমা না করে সন্তানকে আমরা সম্পদে পরিণত করি, তাই না? এটাই তো আমার মনে হয়। তো আর কিছু এই বিষয়ে যে বিষয়গুলো আমরা জানতে চাইলাম, ভাই আপনার কিছু জানাতে চাচ্ছেন কিনা শিক্ষা? হ্যাঁ, যেটা বলেছে, আর আমি মনে করি যে এটা থেকেই মানুষ যদি শিক্ষাটা গ্রহণ করে তাহলে আর কিছু প্রয়োজন হবে এবং উচিত আমি মনে করি আমাদের। এবং বাবা মার খেদমত করতে হবে, এটা তো বিকল্প না। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি খেদমত কারণ করতে হবে, দিন- আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাই কারণ না? আজকের সন্তানেরা যারা জেদ করছে, রাগ করছে, বন্ধু বান্ধব অনেক কিছুই করছে, কিন্তু দিন শেষে যখন বিপদে পড়ে তখন কিন্তু বাপ মাই জি, জি। এর বিকল্প থাকে জি, না। জি, জি, জি। কাজেই এটাও গুরুত্ব দিতে হবে যে জি, বাপ জি, মার জি, বিকল্প নাই। ওনারা যা আজকে যারা ভালো আমাদের বলছেন, ভালোর জন্যই বলছেন। এটা জি, হয়তো জি। আমরা বুঝছি না, যখন বাবা মা হবো তখন আমরা বুঝতে পারবো জি, যে জি, কেন জি, বলেছে, জি, তখন জি, আমরা জি। একটা প্রয়োগ করবো। হ্যাঁ, এই যে মানুষ দেখেন, একটা সন্ত্রাসী বলেন বা একটা রাজনীতিবিদ বলেন বা একটা সমাজসেবক বলেন বা সিন্ডিকেট বলেন, যে কোনো ব্যক্তি যখন ওইদেরকে টপকিয়ে আপনি যাচ্ছেন বা আপনি ভালো কিছু কাজ করতেছেন বা তাদের রসানলে আপনি যাচ্ছেন, আপনাকে কিন্তু মেরে ফেলছে তারা, তাই না? তো দেখেন, একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তার বাবা মা কত কষ্ট করে, প্রচুর কষ্ট। প্রচুর কষ্ট করে, মানে অর্থনৈতিকভাবে তো ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি তাদের যে পেরেশানি কষ্ট, বিশেষ করে আমার এই যে দুইটা সন্তানকে আমি নিজেই দেখতেছি, আসলে মানুষ করার যে কতটা টাফ কষ্ট। আমার বাবু যখন মানে আমার প্রথম সন্তান যখন আসে, হ্যাঁ, তখন থেকে তো আমরা মেডিকেলে চেক আপ, হুম। আমার সন্তানটাকে কেউ যদি মেরে ফেলে অথবা আমাকে যদি কেউ হত্যা করে অথবা আমার মতো আরও লোকজন যারা আছে না বুঝে হত্যা করতেছে, এটা এক ধরনের কি ভাই, এটা আসলে চরম খারাপ। এর মতো আর কিছু নাই, কারণ আমার আমার উপর নির্ভর করতেছে আমার পরিবার পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, এগুলো ভাই আমরা মহান আল্লাহ পাক যাকে যতটুকু হায়াত দিয়েছেন উনি সেভাবে আমাদের ডেকে নেবেন। আপনারা অযথা পরচর্চা করে অথবা হিংসা করে একটা মানুষকে মেরে ফেলতেছেন, এগুলো আসলে মানুষের মধ্যে পড়ে না, এগুলো পশুর আচরণ, তাই না ভাই? পশুর আচরণ, একটা পশুও দেখেন কিন্তু একটা পশুকে মারতে চায় না, বাঁচাই করে, ওটাই বলছি যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব করেছে, তাই না? আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে কিন্তু এই মানুষ সৃষ্টি করেছে। করছে অনেক নিকৃষ্ট কাজ। হ্যাঁ, চমৎকার চমৎকার। সবাইকে ধন্যবাদ। আমি মূলত আমার যে পেজের যে আলোচ্য বিষয় ছিল, শিক্ষাকে প্রচার করি, সমাজকে আলোকিত করি। সুতরাং আপনার সন্তান সন্ততির পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে নিগৃহীত ব্যক্তি যারা রয়েছে, তাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা সবাই সচেতন হব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব। বর্তমান প্রেক্ষাপটে দারিদ্র্যের কষাঘাত থেকে শিক্ষাকে বেগবান করার জন্য বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বা পদ্ধতি নিয়ে আসা হয়েছে। বিনামূল্যে বই দেওয়া থেকে শুরু করে আপনার রূপবৃত্তির সেক্টর থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের এনজিও সংস্থা যারা এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। সুতরাং বর্তমানে বশিরউদ্দিন ভাই বললেন যে আমি দারিদ্রতার কারণে পড়াশোনা করতে পারলাম না, এই সেক্টরটা বর্তমান প্রেক্ষাপটে উঠে গেছে। এখন পড়াশোনার জন্য আপনারা এগিয়ে আসুন। যদি আপনার সন্তানকে মানুষ করতে চান, আপনি পারছেন না, ওই শিক্ষক মহোদয়ের সঙ্গে আপনি বসুন, জানুন, আপনার সন্তানের পড়াশোনা একদম ফ্রি করা হবে এবং বিনামূল্য করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। যদি এমন কোনো সন্তান সন্ততি যারা পড়াশোনা করতে পারছেন না বা সমস্যা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার এখানে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন এবং আমার এখানে যে স্কুল বসুয়া উচ্চ বিদ্যালয়, এখানে নিয়ে আসলে আমি স্যারকে বলে
বিনামূল্যে ভর্তি করানোর চেষ্টা করব। পাশাপাশি আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় শিক্ষাক্ষেত্রে, আপনারা আমার কমেন্টে যোগাযোগ করবেন, অথবা আমার যে নাম্বারটা আছে নাম্বার আমাকে ফোন দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আর একটা কথা বলে আমরা শেষ করব, ভাইজান, বর্তমান সেক্টরে যে সন্তান যারা পড়াশোনা করতেছে, এই সন্তানগুলো নিয়মিত স্কুলে যাচ্ছে না, বা এরা এত উগ্র হচ্ছে কেন? শিক্ষক মহোদয়কে মারতেছে, বাবা মাকে মারতেছে, বাবা মার কথা শুনছে না, এটাকে আপনারা কি মনে করতেছেন? তারপরে একজন শিক্ষক হিসেবে আমি যেটা অবজার্ভ করেছি, এটা নিয়ে আমি একটু পরে বলবো। আপনি একটু বলার চেষ্টা করেন বশিরউদ্দিন ভাই, যে আপনি যে হার্ডওয়ার্কিং, আপনি যদি পড়াশোনার সুযোগ পেতেন আপনি পড়াশোনা করতেন না? অবশ্যই করতে আপনি হবে। একটা চাকরি বাকরি করে দেশের জন্য কিছু করতেন তো। এই সন্তান যারা সুযোগ পাচ্ছে তারপরে তারা পড়াশোনা করতেছে না কেন? এটাকে আপনি সাধারণত সন্তানদেরকে শুধু দায়ী করছেন, না বাবা মাকে দায়ী করছেন, না সমাজ ব্যবস্থাকে দায়ী করতেছেন, কোনটাকে? এখানে হচ্ছে পাশাপাশি শিক্ষা সেক্টরকে তো আপনি দায়ী করছিলেন, তাই না? শিক্ষা সেক্টরের দায় আছে, হ্যাঁ। পাশাপাশি সমাজেরও দায় আছে, এবং পিতামাতারও একটু গাফলতি রয়েছে, বা গাফলতি আছে। স্কুলে নিয়ে যায় না, বাচ্চা কাচ্চা দেখভাল করে না, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে না, প্রতিদিনের কাজের ব্যাপারগুলো জিজ্ঞাসা করে না। ভাই আপনি একটু বলেন। হ্যাঁ, এখানে যেমন আপনার ভাগিনা পড়াশোনা করছে, যে ও নিয়মিত আসতেছে না বা নিয়মিত পড়ছে না, তার বাবা এক জায়গায় চাকরি বাকরি করতেছে, সেক্ষেত্রে আপনি একটু জাস্ট ওনার প্রসঙ্গে না, ওনাকে দৃষ্টান্ত করে এখানে আসলে হ্যাঁ। দায়িত্ব বাবা মারও আছে। বাবা মারা সবচেয়ে যেটা বেশি হচ্ছে যে আমাদের যেটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে অর্থের দিকে আমরা ঝুঁকে গেছি। অর্থের দিকে ঝুঁকে গেছে। আমরা বাবা মা সবাই টাকাটা হালাল নাকি হারাম সেটা বিষয় না। জি জি। এই টাকার পিছনে যখন আমরা ছুটছি তখন আমার সন্তানকে আমি কতটুকু সময় দিতে পারছি, রাইট। এই সময়টা কিন্তু আমি দিচ্ছি না। জি জি। আমার সন্তান হয়তো একটা দাবি করছে তার মার কাছে যেটা লাগবে, তো বাবাকে বলো, মা হয়তো বাবাকে বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে যাও, আপনি যাও, টাকা কোনো ব্যাপার না। জি। ওই টাকাটা আমার সন্তান কি কাজে ব্যবহার করছে, সে কি আসলে স্কুলের কাজে দিচ্ছে নাকি কোচিংয়ে দিচ্ছে নাকি কি করছে, এটা আমি খোঁজ নিচ্ছি না। তার টাকার চাহিদা বাড়ছে, আমার যেহেতু টাকাটা অন্য পথে আসছে আমি তাকে খরচ করতে দ্বিধা করছি না। জি। হ্যাঁ, এইটা একটা বড় ব্যাপার। তারপরে মোবাইল কিনে দিচ্ছে। হ্যাঁ, মোবাইল একটা প্রভাব, মোবাইল কিনে দিচ্ছে, তারপরে বাইক কিনে দিচ্ছে এখন। জি জি জি। এই যে একটা পর্যায়ে একটা সন্তানের আগে কি হতো, অভাব, একটা সন্তানকে বোঝানো হতো অভাব জিনিসটা কি, এখন চাচ্ছে বলা মাত্রই আমি দিয়ে দিচ্ছি। জি, অভাব জিনিসটা আমরা অভাব জিনিসটা নাই। দেখাতে চাচ্ছি। আমি যখন আমার সন্তানকে চাওয়া মাত্র প্রতিটা জিনিস দিচ্ছি তখন সে জানছে আমার বাবার অনেক টাকা আছে, সে প্রতিদিনই নিত্য নতুন জিনিস আমার চাচ্ছে, শাসনের অভাব। আমি দিয়ে দিচ্ছি, শাসন করছি না, তাকে কন্ট্রোল করছি না। যে কোনোভাবে হয় আমি সাপোর্ট করছি বা তার মা সাপোর্ট করছে, যেটাই হোক হয়ে যাচ্ছে। তো এই যে এটা যখন করছি না, আমরা দিয়ে যাচ্ছি, আমরা দিন শেষে তখন যখন হিসাব করছি তখন হিসাব মিলছে না। তখন আমরা মনে করছি যে এটা যদি আগে থেকে কন্ট্রোল করতাম। আমি মনে করি সেটা একটা ব্যাপার। আর স্কুলে তো এখন দায়বদ্ধতা নাই। জি জি। এটা একটা আরেকটা ব্যাপার, একটা ছাত্র স্কুলে যাচ্ছে কি না, কি মানে এই ব্যাপারটাও কোনো নাই। গার্জেনদেরও আমার মনে হয় এখন কল করা হয় না যে আপনার ছেলেটা স্কুলে আসছে কিনা। সরকারি স্কুলগুলো, নাম করা স্কুলগুলো এখন নামেই আছে, আর পড়াশোনা সেই মাধ্যম হয় না। এটা একটা ব্যাপার। আর সমাজ সে তো আছেই, সমাজের নষ্ট আমরা বলতে পারি যে সমাজের আমাদের যারা গার্জেন থাকে, মুরব্বীরা থাকে, এই শাসনটা তো কাদা লাগাতে চাচ্ছে, তাই না? উঠে যাচ্ছে। কাদা লাগাতে আমাদের সময় আমরা দেখেছি যে একটা স্টলে বসলে আমরা বড় মানুষ দেখলে আমরা চলে এসেছি, আমরা ঢুকিনি ওখানে। কিন্তু এখন যেটা হচ্ছে কি যে বড় মানুষেরা এখন এই আমাদের যারা পোলাপান আছে ছোট, তারা ঢুকতে পারছে না, ঢুকতে পারছে না। তারা কি করছে, তারা মনে করছে যে আমি আমার টাকা দিয়ে করছি। এই যে একটা টাকার মানে গরম বা রক্তের গরম, এইটা একটা মারাত্মক। চমৎকার আপনাকে থাকে যে আমার বাপের টাকা দিয়ে আমি খাচ্ছি, তুমি বলার কে? যে চমৎকার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি অ্যাজ এ টিচার হিসেবে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে প্রাইভেট সেন্টার বলেন বা কোচিং সেন্টার বলেন, দেখবেন যে ওই সন্ততিকে কিন্তু বাবা মা যারা নিয়ে আসে না, ওদের সন্তানরাই কিন্তু ভুল পথে যাচ্ছে। সাপোজ প্রাইভেট আপনার বা কোচিং 6:30টায়, তারা আসছে আপনার 7টায়, এবং তারা আগে যাচ্ছে, তারা কোথায় আড্ডা মারতেছে, এগুলো কোনো ইয়ে নাই। হ্যাঁ, আরেকটা বিষয় আমি যেটা দায়ী করি যে পরিবারে যে বাবা রয়েছে তারা কিছু বললেই মা কিন্তু আগে চলে আসে, শাসন করার কোনো হাতি রাখে না, আগেই তাকে কেড়ে নেয়। কারণ যে বাবা তার যে চাহিদাগুলো, সংসারে যে চাহিদাগুলো রয়েছে সেগুলো যোগান দিতে তাকে হিমশিম খেতে হচ্ছে।
হ্যাঁ। আর প্রতিটা পরিবারের মাকে কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে। এই জন্য যে আমাদের যে বিখ্যাত একটা কথা বলে গেছেন নেপোলিয়ন, যিনি কথা বলে গিয়েছেন, গিভ মি অ্যান এডুকেট মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেট নেশন, আই উইল গিভ ইউ অ্যান এডুকেট নেশন। তো নেপোলিয়ন বলেছেন যে আপনারা আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি আপনাদের শিক্ষিত জাতি দিব। চমৎকার কথা বলে গেছেন। সুতরাং আমি বলবো মাই ডিয়ার ম্যাডামস অর স্যারস বা অনারেবল পারসনস, আপনারা সাধারণত হাজব্যান্ডের উপর ডিপেন্ড না করে আপনার সন্তান সন্ততিকে আপনারা দেখভাল করেন, তারা কি কাজ করতেছে সেগুলো আপনার তদারকি করুন, জানো বুঝুন, তাহলে সুবিধা হবে। আর প্রত্যেকটা বাবাকে উচিত হবে যে কর্মসংস্থান থেকে আসার পরে তার সন্তান সন্ততি কী কাজ করেছে তার কাছে জবাব দিয়ে চাইতে হবে। আপনি একটা অফিসে যাচ্ছেন, তাকে কিছু কাজ দিয়ে যান, একটা প্যারাগ্রাফ, একটা ডায়লগ অথবা একটা রচনা কিছু দিয়ে যান লিখতে যে, এবং রাতে এসে আপনি তাদের সঙ্গে ডিনার করার সময় জিজ্ঞাসা করুন আর ওই কাজ করছে কিনা, তাদের জন্য একটু গিফট কিনে আনুন এবং কিছু একটা চকলেট দেন আপনি। প্রয়োজন দেবো, বাবা তুমি যে এই কাজটা করতে পারো, তোমাকে আমি খুশি এই জিনিসটা দিব, যেটা এই জিনিসটা আমি নিয়ে আসতে পারলাম না, আমার বেতন উঠে নেওয়া হয়নি, তুমি একটা চকলেট খাও। সন্তান কিন্তু অটোমেটিক্যালি মানুষ হয়ে যাবে। আমাদের কাছে কি হচ্ছে, শুধুমাত্র আমরা সন্তানদের ভুল ধরে যাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াই না, তাদের মাথায় হাত বুলাই না, তাদের কথা শুনি না, হ্যাঁ, এবং তারা এসেই বলি পড়াশোনা করে না, একে দিয়ে হবে না, এই হবে না, ওই হবে না, অমুকের সঙ্গে মিশিয়ে, এই যে একটা নেগেটিভ সাইডগুলো রয়েছে, যার জন্য কিন্তু আজকে আমাদের সন্তানগুলো বিপদগামী হচ্ছে এবং পরবর্তী প্রজন্মগুলো সাধারণত এদেরকে দেখে আরও খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে যে এখন সন্তান যারা দেখতেছি, আমাদের সামনে আমাদের অনেক জুনিয়র পোলাপান এখন সিগারেট খাচ্ছে অনায়াসে, সাইকেল চালাচ্ছে, ঘুরছে ফিরছে, কিছু বলতে যখন আমরা যাচ্ছি তখন বলছে আমার বাবার টাকা দেখে চাপ নেই, আমার বাবা তো কিছু বলে না। সেক্ষেত্রে এই যে বাবা কিছু বলে না কেন, আমরা সমাজসেবক বা শিক্ষিত লোকজন বা আশেপাশে যারা আছি, আমরা ওই ছেলেকে না বলে তার বাবাকে বলবো, অবগত করাবো, পাশাপাশি বাবা এবং ছেলে উভয়কে নিয়ে আমরা জানবো। কারণ সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা একাই শুধু অপমানিত হবে না, আমরাও নির্যাতিত হব, পুরো সমাজে নষ্ট হয়ে যাবে। সর্বোপরি মাই ডিয়ার humble and honest and hardworking persons, guardians and viewers, listeners, spectators, আমি এখানে ফিনিশিং টানছি। আসুন আমরা সবাই শিক্ষাকে প্রচার করি এবং সমাজকে আলোকিত করি এবং সমাজকে বদলে দিই। সবাইকে ধন্যবাদ। বশিরউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এইরকম যে বিষয় নিয়ে, এই ধরনের বিষয় নিয়ে যেন আমরা পরবর্তী ভিডিও বা পরবর্তী ব্যক্তিদেরকে আহ্বান করতে পারি, আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওতে আপনারা একটু কমেন্ট করবেন আসলে আমাদের এই আলোচনাটা উপযোগী হয়েছে কিনা। যদি হয়ে থাকে আপনারা গুড, বেস্ট, লাইক একটা কিছু দিয়ে যাবেন, আমরা অনুপ্রেরণা পাবো এবং পাশাপাশি যারা আরও ব্যক্তি যারা রয়েছে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ, বাই।